তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন 14। সম্পর্কে আমার ফুফাতো বোন। আমার দাদির ইচ্ছে বিয়েটা হয়েছিল। পরিবারের বড় ছেলে হওয়ার আমাকে এই কোরবানির শিকার হতে হয়েছিল। ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন 26। বুঝতেই পারছেন, দুজন দুই গ্রহের বাসিন্দা। দাদিও ছিল সেই পর্যায়ে, কোনো রকম হাঁটতে চলতে পারতো। তাই একদিন বাবা ও আর ফুবুকে ডেকে এই কুরবানির ব্যবস্থা করে। তার এক কথায় নাত বউ দেখে যাবে আর তিথির সাথেই আমার বিয়ে দিবে। তাই তো এক প্রকার জোর করে তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও দাদির জোড়াজড়িতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল। ঘরে ঢুকতেই রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো। করছে তো করছেই, আমি কিছু বলছি না। প্রায় 2 মিনিট করার পর ধমক দিয়ে বললাম, কী রে কি করিস? তিথি, সালাম করি। তা তো দেখতেই পারতেছি, এতক্ষণ ধরে সালাম করতে হয়? নানি তো বলেছে আপনি যখন আমাকে উঠাবেন তখন সালাম করা বাদ দিতে হবে। ওর কথা শুনে তো আমার পেট ফেটে হাসি পাচ্ছে। তো আর কি বলেছে তোর নানি? আরও অনেক কথা বলেছে। কি বলেছে? পেটে হাসি চেপে রেখে বলেছে আপনার বুকে মাথা রেখে ঘুমাতে। আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই, চিৎকার চেঁচামেচি যেন না করি। আর হয়েছে, এবার থাম, চল খাটে বসে পড়। নানি বলেছে আমাকে কুলে করে নিয়ে যেতে। তিথি, কানের নিচে একটা চটকানা দিতে দাঁত ফালাইয়া দিমু। ওরে কোলে করে খাটে নিতে হবে। যা খাটে যা। ওই, এইবার বুঝছি নানি কেন চিৎকার করতে না করছে। কি বুঝছোস? আমি, এই যে আপনি আমাকে থাপড়াও মারবেন, আমি ব্যথা পাবো, তাই যেন চিৎকার না করি। চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে। মনে নাই একদিন আপনি আমাকে মারতেছিলেন আর আমি চিৎকার করতেই তখন মামা এসে আপনাকে কি দৌড়ানিটাই দিয়েছিল? বলে ফিক করে হেসে দিছে। আপনি মারেন, আমি চিৎকার করব না। ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতেছি না। কি হলো, মারেন না? হলে কুলে করে বিছানায় নিয়ে যান। ওই, তোর সাহস একদিনেই বেড়ে গেছে। আমার কথার উপর কথা বলিস? যা বিছানায়। ধমক দিয়ে ও আবার আমাকে খুব ভয় পায়। ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল। আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম। কিছুদিন আগেই ও আমার ফোনে বলেছিল, ভাইয়া এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন। ওটাই আজ দিলাম। ভাইয়া এটা কি? তিথি, খুলে দেখ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। বলে গালে একটা চুমু দিল। আচ্ছা আপনি কেমন কেমন আমি? এই যে ড্রেসটা এখন দিলেন, আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম। কি শাড়ি পরাইছে? আমি পরবই না, তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয়। আচ্ছা ভাইয়া, বিয়ে কি? তোর এত কিছু জানতে হবে না। শাড়িটা খুলে এটা পরে আয়। শাড়ি পরে ঘুমাতে পারবি না। আচ্ছা, বলে শাড়ি খুলতে লাগলো। ওই, কি করিস? কেন, আপনি না বললেন এটা পরতে? বলছি, তাই বলে কি এখানে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আয়। আচ্ছা, বলে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলতেছে, ভাইয়া কেমন লাগছে আমাকে? সুন্দর লাগতেছে। মামা মামিকে দেখিয়ে আসি। না, এত রাতে যেতে হবে না। আর আজ থেকে মা বাবাকে মামা মামি ডাকবি না। কেন? কি ডাকবো, আঙ্কেল আন্টি? না, মা বাবা বলেই ডাকবি। বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর মা বাবাকে মা বাবা বলেই ডাকে। যা, আমি পারবো না, আমার লজ্জা লাগে। এই দিকে আয়। কেন, মারবেন? না, আয়। শোন, তোকে কিছু কথা বলি। বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয়। তার স্বামীর বাবা মাকে মা বাবা বলেই ডাকতে হয়। চঞ্চলতা কমাতে হয় আর কম কথা বলতে হয়। মনে থাকবে? থাকবে। ঠিক আছে, এখন ঘুমা। বলেই আমি শুয়ে পড়লাম।
ও শুয়ে পড়ল, কিন্তু বালিশে না, আমার বুকেই। কিরে, খাটে কি বালিশের অভাব হয়েছে? নানি তো বলেছে এভাবেই ঘুমাতে। ওর কাণ্ড কারখানা দেখে আর কিছুই বললাম না। সকালে ঘুম থেকে উঠে ফরজের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে। চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই কেমন কানাঘুষা করতেছে। আমি তোয়াক্কা না করে রুমে গেলাম। কিছুক্ষণ পর দাদি আসলো, এসে তিথিকে খোঁজা শুরু করলো। আমায় বলতেছে, কি নাতি, আমার নাতনিটারে কই রাখলা? দেখি একটু কেমন হলো? তোমার নাতনি আগে যেমন ছিল তেমনই আছে। তা কই আমার নাত বউটা? তোমার নাত বউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমাকে জিজ্ঞেস করতেছ? কি বলিস? ও তো বেরই হয়নি। আমরা তো মনে করলাম তুই রুমে, তাই এদিকে আসে নাই। কি বলো? আমি তো ওকে ঘরে রেখেই নামাজে গেলাম। তারপর সারা বাড়িতে ওকে খোঁজা ধুম পড়ে গেল। চিৎকার করে ডেকেছে, কেউ কোনো পাত্তাই নেই, কোথাও পাওয়া গেল না। আমার মনে হঠাৎ সন্দেহ জাগলো, ও কি তাহলে? যেই ভাবা সেই কাজ, দৌড়িয়ে পুকুর ঘাটে আম বাগানে গেলাম। যা ভাবছিলাম তাই। গাছে বান্দর বসে আম খাচ্ছে। কিরে, ওখানে কি করিস? ভাইয়া, আম খাচ্ছি, খাবেন? দাঁড়া, তোর আম খাওয়া বের করতেছি। আজ তোর পা ভেঙে দিব। তোরে যে এত মানুষ ডাকতেছে, শুনছিস না? বলে লাঠি খোঁজা শুরু করলাম। শুনছি তো। শুনছস, কথা বললি না কেন? আপনি না কাল বললেন কথা কম বলতে? যে এত মানুষ ডাকতেছে, শুনিস নাই? বলে লাঠি খোঁজা শুরু করলাম। শুনছি তো। শুনছস, কথা বললি না কেন? আপনি না কাল বললেন কথা কম বলতে? গাধি, কথা কম বলতে বলেছি, তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করেছি। ছাগলের মতো যে সারাদিন ম্যাঁ ম্যাঁ করস, সেটা কমাতে বলেছি। ভুল হয়ে গেছে, এখন নেমে আয় বলছি। পারবেন না তো? অসহায়ভাবে মুচকি হাসি দিয়ে, না মারবেন না, এবার নেমে আয়। লাঠিটা তাহলে পুকুরে ফেলে দেই, তারপর নামবো। আচ্ছা, ফেলে দিলাম, এবার আয়, সাবধানে নাম। একটু সরে দাঁড়ান। কেন? লাফ দিব? তুই কিন্তু সত্যি আজ মার খাবি। মা গো, গেছে রে, পাটা ভেঙেই গেছে। মেজাজটা গরম হয়ে গেল। কি আর করা? কোলে করে ঘরে নিয়ে আসলাম। বাড়ির ভিতরে এসে পড়লাম বিপদে। সবার মুখে এক কথা, কি ডাকাত ছেড়ারে, ছেড়িডারে কি করেছে? কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পাইছে, তার জন্য ঠিকমতো হাঁটতেও পারছে না। সবাই তো ভাবছেন অন্যটা। আমার তো লজ্জার মাথা কাটা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম। পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচাইলো। বাড়ির মাঝখানে এসে মাকে জোরে ডাক দিল। মা সামনে আসতেই মাকে বলল, বৌমা দেখো তোমার ছেলের বউয়ের কাণ্ড। এই সকালবেলা গিয়ে গাছে উঠে কেমন পাটা ভেঙে আনলো। এটা শুনে মা দৌড়ে আসলো। তোরে কতদিন বলছি গাছে উঠবি না, তারপরে কেন আমার কথা শুনিস না? দাঁড়া, আমি এখন তোর মাকে ফোন দিতেছি, বলবই তুই গাছে উঠে পা ভাঙছিস। কিরে বেহায়া, হাসতেছিস কে? আজ থেকে তুমিই তো আমার মা, আবার কাকে বলবা? মায়ের মুখটায় একটা খুশির রেখা ভেসে উঠল। তোকে কে বলল? নিলয় ভাইয়া বলেছে। আরও বলেছে ও। সাথে সাথে দাদি মুখটা চেপে ধরল, আর আমি দৌড়ে ঘরের ভিতরে। মাও মুচকি এসে চলে গেল। কী রে, তুই নিলয়কে ভাইয়া বলে ডাকিস কেন? দাদি, কি ডাকবো তাহলে? ভাইয়া হয় ভাইয়া বলে ডাকবি না? তিথি, দূর পাগলি, স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে? কি বলে ডাকে? কিছুই ডাকতে হবে না, আপনি করে বলবি, আর বেশি দরকার হলে আকার ইঙ্গিতে ডাকবি। দাদি, কিভাবে তিথি? এই যে শুনছেন, ওগো শুনছেন, এইভাবে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রাখছে। বান্দর কি আর সভ্যতা বুঝে? তিথিও তেমন। একবার এই দৌড়াচ্ছে তো আরেকবার ওই দিকে দৌড়াচ্ছে। এইবার তো শাড়ি খুলে এসে
নাচানাচি শুরু করছে। মা আবার তাকিয়ে ধমকিয়ে শাড়ি পরিয়ে আমার পাশে বসিয়ে দিল। তিথি এখানে থাক, উঠবি না, আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবারের দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরে তিথি চিৎকার করে ডাকতেছে, ওগো শুনছেন? তিথি এখানে থাক, উঠবি না, আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবারের দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরে তিথি চিৎকার করে ডাকতেছে, ওগো শুনছেন? মাথাটা দিল গরম করে, পেছন ফিরতে আবার বলতেছে, ওগো এই দিকে একটু আসুন না। বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসতেছে। বলির পাঁঠার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতের দাঁত কামড়াচ্ছি। এছাড়া করার কিছুই নাই, কারণ ওর চিৎকার শুনে বাবাও চলে আসছে। এখন কিছু বলতে গেলেই উল্টা আমি বিপদে পড়ব। বাবাও মুচকি হাসছে। কিরে নিলয়, তিথি তিথি ডাকতেছে, শুনতেছিস না? হাঁ করে গালার মতো দাঁড়িয়ে আছিস কেন? এই দিকে আয়। হ্যাঁ বলো, ডাকতেছিস কেন? কি হয়েছে? কিরে তুই কি তিথিকে এখনো তুই করে বলিস? বাবা, হ্যাঁ, ওকে তো আগে থেকেই তুই করে বলি। আগের কথা ভুলে যা, আর একবার যদি তুই করে বলিস তোর খবর আছে। তিথি মা তোকে যদি তুই করে বলে আমায় বলবি। বাবা, ঠিক আছে বাবা। তিথি, তাহলে কি বলে ডাকবো বাবা? বউকে কেউ তুই বলে ডাকে, তুমি করে বলবি। ঠিক আছে বাবা, দরকার হলে আপনি করে বলবো, তাও তুই বলবো না। এখন বলেন ডাকতেছেন কেন? হি হি হি। তিথি, কিরে গাদির মতো হাসতেছেও কেন? না, আপনাকে তুমি করে বলতে বললো, আপনি আপনি করতেছেন কেন? ভুল হয়েছে আমার বোন, বলো ডাকতেছে কেন? ডাকতেছিলাম, ভাবি আমারে বলতেছে রাতে আমাদের কি কি হলো সেটা কি বলবো? আপনি তো আবার বেশি কথা বলতে না করছেন, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। বাবা বাবার মতো দৌড়, ভাবি তো মুখে কাপড় দিয়েই দৌড়। আমি তো আগেই বলির পাঠা হইছি, সাথে এই দিনের আমি গন্ডারের মতো হইছি, তাই ওর কথাটা আমার গায়ে লাগলো না। ভাবি কই যান? দাঁড়ান, উনি বলতে বললেই বলবো, বললেন না বলবো? ভাবি তো চলেই যাচ্ছে। একটু দাঁড়া, আমি একটা মাইক নিয়ে আসতেছি, তারপর মাইকে দিয়ে বলবি, এলাকার সবাই শুনবে। আব্বা, আ কিরে বাবাকে ডাকছিস কেন? বাবা না বললো আপনি আমাকে তুই বলে ডাকলেই জানাতে? ভুল হয়েছে আমার, আচ্ছা আর বলবেন না। ঠিক আছে, এখন তুই বসে থাক, আমি যাই। আচ্ছা যান, তাড়াতাড়ি আসবেন, না হলে ভাবি আবারও বলবে আমি অনেক অহংকারী। একটা কথা জিজ্ঞেস করছি বলতেছে না। আল্লাহ, কি এমন পাপ করেছিলাম যে এই ঝামেলা আমার কপালে জুটালে? কিচ্ছু বলছেন? না না, কি বলবো? বলছি তুমি বসো, আমি যাব আর আসবো। ঠিক আছে। কিরে নিলয়, কই যাস? চলে যাচ্ছি। এমন সময় মা এই কথা বলল। মা, উনি মাইক আনতে যাচ্ছে। তিথি, মাইক? মাইক দিয়ে কি করবে? কাল রাতে উনি আমাকে যা যা বলছে ওটা নাকি এলাকার সবাইকে শোনাতে হবে, তাই। আমি এবারও কিছু বললাম না, শুধু মায়ের দিকে নিরীহ প্রাণীর মতো তাকিয়ে থাকলাম। মাও আমার অসহায়তা বুঝতে পেরে চোখের ভাষায় বুঝতে চাচ্ছে, একটু ধৈর্য ধর বাবা। মা তিথিকে নিয়ে দাদির ঘরে নিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, না পারছি চিৎকার করে কাঁদতে, না পারছি ওকে কিছু বলতে। কী বা বলবো, ওই বা বুঝে কি এমন? মনের দুঃখে চলে গেলাম পুকুর পাড়ে। তারপর সারাদিন কোনো রকম পার করে রাতে আসলো। লোকজন কিছুটা কমেছে। তিথি আর আমাকে ফুফু নিয়ে যাবে, কিন্তু তিথি যাবে না। অনেক জোরাজুরি করেও নিতে পারলো না, বলে যে কাল সকালে যাবে। আমিও একটু হাঁপ ছেড়ে বললাম, ইজ্জত যা যাওয়ার তা গেছেই, তা নিজের বাড়িতে অন্য বাড়ি তো আর গেল না। রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে গেলাম।
কিছুক্ষণ পর দাদি আর তিথি আসলো আমার ঘরে। দাদা ভাই, ও তো ছোট মানুষ, কিছু বোঝে নাই। কয়টা দিন একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে সব শিখিয়ে দিব। হ্যাঁ দাদি, ঠিকই বলেছে, আমাকে আজ অনেক কিছু শিখাইছে। আপনি আমাকে যা বলবেন তা যেন কাউকে না বলি। আপনার আর আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে বলতে না করেছেন। কেমন হয়েছে জানাবেন কিন্তু। সকালবেলা কি থাপ্পড় খাওয়ার স্বাদ জাগছে? মারবেন কেন? নানি তো কাল রাতে বলে গেল ওনার আর আমার কথা কেউ কিছু জিজ্ঞেস করলে কথা না বলতে। তিথি, তুই এমন কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি কিছুই হবে না কখনো মা? কেন মা, আমি আবার কি করলাম? আর আমার বুদ্ধি নেই কে বলল? বুদ্ধি না থাকলে কি আমি ক্লাসে সব সময় প্রথম হতাম? আর স্কলারশিপেও পেয়েছি। এই তো, তুমি তো তখন বলেছিলে আমার ব্রেন অনেক ভালো, বলনি? বুঝতে পারছি, ভুল আমারই। তোকে যদি সবার সাথে মিশতে দিতাম তাহলে আর আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। চোখে চোখ রাখলেও দোষ, আবার না রাখলেও দোষ। এখন থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, পড়ালেখাও বাদ। তুই এখন শুধু পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াবি আর দুনিয়া সম্পর্কে জানবি মা। ইয়াহু, আমি আর স্কুলে যাব না বলেই নাচতে শুরু করে দিল। দৌড়ে এসে আমাকে বলছে ভাইয়া ভাইয়া। ধ্যাত, ওগো ওগো, শুনছেন? আমার আর স্কুলে যেতে হবে না। আমি এখন সারাদিন ঘোরাঘুরি করব আর খেলবো। আমার যে কি খুশি লাগছে বলেই আমাকে জড়িয়ে ধরলো। এদিকে ওর চিৎকার শুনে বাবা মা দৌড়ে এলো। এসে দেখে তিথি আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বাবা মা আর রুমে ঢুকলো না, হাসতে হাসতে চলে গেল। ফুফুও তাদের সাথে গেল। এবার আমি আর সহ্য করতে পারলাম না, ঠাটিয়ে কানের নিচে একটা দিয়ে দিলাম। হঠাৎই তার মুখটা মলিন হয়ে গেল। সে বিছানার এক কোণে বসে পড়ল আর গাল ধরে নীরবে কাঁদতে লাগলো। আশ্চর্যের বিষয়, কোনো শব্দ করছে না আর বাবার কাছেও কোনো নালিশ করছে না। তারপরেও আমার রাগ কমলো না। উঠে ফ্রেশ হয়ে বাবা মাকে বলে জোর করে চলে এলাম আমার কর্মক্ষেত্রে। কলকাতায় চলে এলাম। আসার সময় দাদিকে বলে এলাম যে তোমার নাতনিকে পারলে কিছু শিখাও, না হলে আমার দ্বারা ওকে নিয়ে চলা সম্ভব না। পৌঁছাতে প্রায় 16 ঘন্টা লাগলো যানজটের কারণে। ফোনটাও বন্ধ, রাত্রি তখন 3টা। ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার দিকে ফোন সুইচ অন করে সাথে সাথে বাবার ফোন। নিলয়, তুই কই? বাবা, আমি তো রুমে, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যত দ্রুত সম্ভব তুই বাড়িতে আয়। তিথি হাসপাতালে বলেই বাবা ফোনটা রেখে দিল। এই কথা শুনে আমার ভয়ে ঢুকে গেল। যেভাবে ছিলাম সেভাবেই বেরিয়ে পড়লাম। কলকাতা এয়ারপোর্টে বন্ধুকে বলে টিকিটের ব্যবস্থা করালাম। তারপর 12 ঘন্টার দিকে বাগডোগরা পৌঁছালাম আর সেখান থেকে প্রাইভেট কার ভাড়া করে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছাতে প্রায় 5টা বেজে গেল। হাসপাতালে গিয়ে দেখি তিথি বেডে শুয়ে আছে আর স্যালাইন চলছে। বাবা, কি হয়েছে? ঠাস। হারামজাদা, তোর মতো একটা স্টুপিড ছেলের বাবা কি করে হলাম সেটাই আমি চিন্তা করছি। কি করে তুই ওকে মারতে পারলি? ও একটু চঞ্চল টাইপের, সেটা জানিস না? আর ওর বয়সই বা কত হয়েছে? মায়ের ইচ্ছাতেই বিয়েটা হলো। কই, একটু শেখানোর চেষ্টা করবি? তা না, তুই ওকে মারলি। তুই জানিস, তুই না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেও এখনও কিছু খায়নি। মা নাকি বলেছে স্বামীকে রেখে কখনো খেতে নেই। ওদিকে তোর ফোনটাও সুইচ অফ। যতক্ষণ না জানতে পারছে তুই কিছু খেয়েছিস ততক্ষণ ও কিছু খাবে না। আর এভাবে থাকতে থাকতে রাত 9টার দিকে অজ্ঞান হয়ে যায়। যে মেয়েটা দিনে 6-7 বার খেয়েও খাওয়ার জন্য চিৎকার করতে, সেই মেয়েটা পরশু রাতের পর এখনও কিছু পর্যন্ত খায়নি। পরে স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত কিছু খাওয়াতে পারিনি, আর তুই ওকে এক নাগালে বলে গেলেন বাবা। আমি আর কিছু বলতে পারলাম না। সত্যি কাজটা অন্যায় করেছি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর আমায় দেখে তিথি মিটমিট করে হাসছে। হাসছিস কেন? সরি, হাসতেছো কেন? আপনাকে বাবা মেরে গাল কেমন লাল করে দিয়েছে। হি হি। তিথি ওর নিষ্পাপ হাসি দেখে আমিও হাসলাম। পাশে গিয়ে বসতেই ও ওঠে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। মা ফুপু ওখান থেকে গায়েব হয়ে গেল। দাদি শুধু মিটমিট করে হাসছে। কি হলো তিথি, এখন আবার এমন করছো কেন? নানি না বলছে আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে? আপনি তো এতক্ষণ ছিলেন না, তাই বালিশে শুয়ে থাকতে আমার একদম ভালো লাগছিল না। কিন্তু এখন তো আপনি আছেন, তাই শুয়ে আছি। দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় এই বুক। সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই মুখ। দাদি একটু এই দিকে আসো তো। বলো, তোমার পাটা একটু উপরে তুলবে? কেন? তোমার পাটা ধরে বলি, ওকে আর কিছু শেখাতে যেও না। যা শেখানোর আমি শেখাবো সময় হলে। আমার ইজ্জত নিয়ে আর সাপলুডো খেলো না। আর তুই? না না, তুমি আমার জন্য আর না খেয়ে থাকবে কেন? স্বামীর আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয়, তাই? ধুর পাগলি, ওগুলো এমনি বলে, আর কোনো দিন এমন করবে না। আর আমিও তোর সাথে কখনো এমন করব না বলেই অতিরিক্ত ভালোবাসায় কপালে একটা চুমু দিলাম। সেও বলল আচ্ছা ঠিক আছে। পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাবা মাঝপথে আমাকে বকতে শুরু করলো। তিথি বলল, বাবা ওনাকে কিছু বলবেন না, উনি বলেছে আর কখনো এমন করবে না। আজ আমাকে নিজ হাতে খাইয়ে দিছে, কিন্তু ভালো করে মাখাতে পারে না। আমার কপালে একটা চুমুও দিছে। হে ভগবান, তুমি অবুঝ মেয়েটাকে একটু বোঝার শক্তি দাও, না হলে আমায় তুমি তুলে নাও। আর ভালো লাগে না।